সম্মান প্রদর্শন 1 2 জাতীয় সঙ্গীত 1 2 3 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। নেচার ইজ দ্য বেস্ট টিচার বলেছেন প্রখ্যাত দার্শনিক রুশো। আমাদের জীবনের সর্বোচ্চ শিক্ষা অর্জন করি প্রকৃতির থেকে। মানুষের জীবনে শিক্ষা আসে তিনটি দিক থেকে। এই শিক্ষা হচ্ছে একটা আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা। তা আমাদের জীবনের বেশিরভাগ শিক্ষা আসে অনানুষ্ঠানিকভাবে প্রকৃতির থেকে, কিন্তু প্রকৃতির সাথে যে শিক্ষা, এই শিক্ষাটা থেকে যায় অসমাপ্ত। এর ভিতরে থাকে নানান ত্রুটি, নানান ভুল, নানান ভ্রান্ত। আর এই ভুল ভ্রান্তগুলো সংশোধন করে একটা সুষ্ঠু সুন্দর শিক্ষা অর্জন করার জন্য আমাদের দরকার একাডেমিক শিক্ষা। আর এই একাডেমিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শেহালা গ্রামের মুজিবুর রহমান। তিনি যখন ভাবলেন মানুষের জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য, প্রত্যেকেরই দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা। যখন তিনি ভাবলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য, তখন তিনি পা দিয়েছেন ৬২ বছর বয়সে। ঠিক ৬২ বছর বয়সে তিনি ভাবলেন তাকেও শিখতে হবে এই একাডেমিক শিক্ষা। একটা নির্দিষ্ট কারিকুলামের অন্তর্ভুক্ত থেকে প্রতিষ্ঠানে যে তাকে শিক্ষা লাভ করতে হবে, এই চিন্তা ভাবনা করে তিনি এক সময় উপস্থিত হলেন শেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাহেবের কাছে। এই সেই শেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে মুজিবুর রহমান সাহেব এসেছিলেন প্রধান শিক্ষক সাহেবের সাথে আলোচনা করতে। শেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব তিনাকে এই একাডেমিক শিক্ষা অংশগ্রহণ করার জন্য অনুমতি দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খেলার মাঠ, যে মাঠে মুজিবুর রহমান সেই শিশু ছেলেদের সাথে খেলাধুলা করতেন। মানুষের জীবনের শিক্ষার শেষ নাই, শিক্ষার জীবন নাই। যে কোনো সময়ে যে কোনো মানুষ যে কোনো অবস্থায় শিক্ষা নিতে পারে, অংশগ্রহণ করতে পারে একাডেমিক শিক্ষায়। তারই একটা রূপরেখা সৃষ্টি করেছেন এই মুজিবুর রহমান সাহেব। দক্ষিণ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি SMN মাধ্যমিক বিদ্যালয়। তিনি এখানে প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ করে ভর্তি হয়েছিলেন আমাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত SMN মাধ্যমিক বিদ্যালয়ে, এবং আমরা সেখানে গিয়ে তিনার তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা এসেছি রেড সিগন্যাল প্রোডাকশনের পক্ষ থেকে মুজিবুর রহমান সাহেবের কিছু তথ্য জানার জন্য। আপনি নিশ্চয়ই এই বিদ্যালয়ের? জি জি, আমি প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা নুরুল আমিন। ধন্যবাদ আপনাকে। তো আমরা কিছু তথ্য জানতে এসেছি যে বিগত দিনে মুজিবুর রহমান ছিলেন, নিশ্চয় আপনার বিদ্যালয়ের একসময় ছাত্র ছিলেন। জি জি। যিনাকে হানিফ সংকেত সাহেব ইত্যাদি অনুষ্ঠানে বিটিভিতে দেখাইছিলেন, প্রচার করেছিলেন। তো আমরা সেই জেদ ধরেই তার পুরনো দিনের কথাগুলো আমরা শুনেছি, জেনেছি। বর্তমানে তার বিষয়টা কেমন, উনি তখন সম্ভবত প্রাইমারি স্কুলে ছিলেন, তো পরে হয়তোবা মাধ্যমিক বিদ্যালয়ে তিনি একসময় এসেছিলেন। তো এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। তো উনি কত সালে আপনার হাই স্কুলে এসেছিলেন? উনি ২০০০ সালে ৬৭ বছর বয়সে এই SMN মাধ্যমিক বিদ্যালয়ে 6 ভর্তি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ষষ্ঠ শ্রেণীতে একজন ৬৭ বছর বয়স্ক ছাত্র আপনার বিদ্যালয়ে আসলো, তখন আপনার অনুভূতিটা স্যার কেমন ছিল? আসলে এটা তো মনের বিষয়, অনুভূতি তো সেভাবে বলা যায় না। তবে তার বিষয়টা আমি বলতে পারি, সে যদিও ৬৭ বছর বয়সে আসছিল, তারপরও ক্লাসে কিন্তু অন্যান্য ছাত্রের মতোই সে ব্যবহারটা করত এবং পড়াশোনাও করত। তাকে যদি পড়াশোনা না ধরা হতো তাহলে সে মনক্ষুণ্ণ হইতো যে স্যার আমাকে পড়া ধরছেন না কেন, এই আর কি। স্যার, আপনি একজন শিক্ষক ছিলেন এবং দীর্ঘদিন উনি আপনার স্কুলে লেখাপড়া করেছে। তো তার লেখাপড়ার জীবনে, আপনার হাই স্কুল জীবনে যদি তেমন কোনো একটা মজার ঘটনা আপনি ওনাকে নিয়ে একটু বলতেন। হ্যাঁ, একটা দিন আছে, ওই যে আপনি বললেন যে মুরব্বী ছাত্র, বয়স্ক ছাত্র স্কুলে আসছে বললেন। এখন প্রথম যেদিন আসে উনি কিন্তু আমার সম্পর্কে নানা হন।
একই গ্রামে বাড়ি তো, তা আমি ওনাকে লেনদেন করছি। জি উনি মনক্ষুণ্ণ হয়ে আমাকে জোড়হাত করে বললেন, স্যার আপনাকে অনুরোধ করছি আপনি আমাকে লেনদেন করেন না, আমি আপনার ছাত্র, ঠিক অন্যান্য ছাত্রের সাথে যেরকম আপনি ব্যবহারটা করেন আমার সাথে ঠিক সেরকমই ব্যবহারটা করবেন। ঠিক বাস্তবটা ভেবে নিতে হবে, উনিও আমার একজন জুনিয়র ছাত্র। জি স্যার, আপনি কি মনে করেন যে কোনো বয়সে একটা নির্দিষ্ট কারিকুলামের অন্তর্ভুক্ত থেকে একটা প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি মেনে প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কোনো বয়সে যে কোনো মানুষের পক্ষে কি গ্রহণ করা সম্ভব? হ্যাঁ, সাধারণ কথায় শিক্ষার কোনো বয়স নেই, এটা ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকের কিছু বিধান আছে। হ্যাঁ, কিছু বিধান আছে যেগুলো আপনারাও জানেন। আপনারা যদি শিক্ষিত লোক, আসলে 20 বছরের উপরে কেউ এসএসসি পরীক্ষা দিতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, এবং 18 বছর বয়সে তাকে 9-এ নাম রেজিস্ট্রেশন করতে হবে। যার প্রেক্ষিতে আমি বলি, যার প্রেক্ষিতে ওনাকে ক্লাস 8 পর্যন্ত পড়ানোর পর উনি তো আমাকে ধরলেন যে স্যার আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো। এখন আমি তো পড়ে গেলাম বিশাল বিপদে, যে বিধান অনুযায়ী তাকে তো আমি রেজিস্ট্রেশন করতে পারছি না, যার জন্য এই কারণেই কিন্তু তার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয় নাই। কিন্তু পরীক্ষা দিতে না পারলেও তাদের সেই ব্যাচের সাথে 9 এবং 10 দুটা ক্লাসে সে সম্পূর্ণ করেছে, এবং বিদায়ের দিনেও সে বিদায় অনুষ্ঠানে যোগদান করেছে, এবং তার মনে অন্যান্য ছাত্রের মতোই তার আনন্দ ছিল। সে ম্যাট্রিক পরীক্ষা দিতে না পারলেও তার বন্ধুরা ঠিকই ম্যাট্রিক পরীক্ষা দিতে পারছে, এবং বন্ধুদের সে সেভাবে উৎসাহ দিয়েছে। স্যার, এবং সে বক্তব্যও দিয়েছে, মানে বিদেশী ছাত্র হিসেবে সে বক্তব্য দিয়েছে। তো স্যার, একটা ব্যতিক্রম সারা বাংলাদেশের বিদ্যালয়ের ইতিহাসে একটা ব্যতিক্রম, আপনার বিদ্যালয়ে একজন বয়স্ক শিক্ষার্থী এখানে লেখাপড়া শিখছে। তো স্যার, এমন একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষার্থী যখন আপনার স্কুলের পদার্পণ ঘটলো, তো এই শিক্ষার্থীর জন্য আপনার কি কোনো স্মৃতি আপনি রেখেছেন কি? দেখেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে হেড স্যার অফিস থুয়ে কেন এই গাছতলে আসলেন। আসলে যে স্মৃতির কথা বললেন, এইটাই আমার পুরাতন সেই ছাত্রের সেই স্মৃতি, যে স্কুলে ভর্তি হয়েই নিজ হাতে এই গাছটি লাগাই খেয়েছে, এইটাই তার সবচেয়ে বড় স্মৃতি। তো তাহলে স্যার, এই বট গাছ দীর্ঘদিন ধরে মুজিবুর রহমানের স্মৃতি বহন করবে। এসএমএন মাধ্যমিক বিদ্যালয় যতদিন প্রতিষ্ঠিত থাকবে, যতদিন চালু থাকবে, ততদিন মুজিবুর রহমানের স্মৃতি এই বিদ্যালয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে, তার সাক্ষী হিসেবে থাকবে এই বট গাছ। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আর সেই সাথে রেড সিগন্যাল প্রোডাকশনকে অসংখ্য ধন্যবাদ, এই যে পুরাতন ঐতিহ্য দিনগুলোকে ধরে রাখার জন্য। ধন্যবাদ। আমরা বড় ছাত্র মুজিবুর রহমানের একজন সহপাঠীকে পেয়েছি, আমরা তার সাথে কিছু কথা বলবো। তো মুজিবুর রহমানের সাথে কি একসাথে এই স্কুলে ভর্তি হয়েছিলেন? জি, আপনার 2000 সালে 6ষ্ঠ শ্রেণীতে ওনার সাথে হাই স্কুলে এসএসসি মানে 6ষ্ঠ শ্রেণীতে একসাথে লেখাপড়া শুরু করছিলাম। আচ্ছা, মুজিবুর রহমান কি অন্যান্য শিক্ষার্থীদের সাথে, সে একজন বয়স্ক শিক্ষার্থী, তো অন্যান্য শিক্ষার্থীর সাথে কি সে বন্ধুসুলভ আচরণ করতো? জি, বন্ধুসুলভ আচরণ করতো, প্লাস মানে আমাদের মতো সে মানে একজন ছাত্রর যেটা মানে থাকার দরকার ভিতরে, মানে সে বন্ধুর মতো দেখতো, এবং ছাত্রদেরও সে খুবই সম্মান করতো, এবং মানে ছাত্রের মতো সে লেখাপড়া দীর্ঘ 5টা বছর এসএমএন মাধ্যমিক বিদ্যালয়ে সে লেখাপড়া করেছে। সে নিজেকে ভাবতো যে সে আবার সেই পুরনো দিনে চলে গেছে, সেই ঠিক একজন 12-13 বছরের ছেলের মতো সে নিজেকেও সেভাবে মানানসই করে নিতে চেয়েছিল। ঠিক এমনই কি আচরণ তার সাথে ফুটে উঠছে? জি, মানে আমাদের সাথে চলাফেরা, তার কথাবার্তা ছিল আপনার কেমন, আমাদের যেমন ওই সময় আমাদের বয়স হতো বা 14-15, মানে ওই রকমই জাস্ট ওইরকমই চলাফেরা তার, মানে স্কুল জীবন সে মানে মানে শুরুর থেকে শেষ পর্যন্ত ওইভাবেই এখনো আপনার যে আমার ফ্রেন্ডের মতো, মানে ওইরকম গলা ধরে এখনো যে আমরা বেড়াই, ওইরকমই আপনার জাস্ট ওইরকম সম্পর্ক আমাদের এখনো আছে। মুজিবুর রহমান সাহেব স্কুলে তিনি কেমন আসতেন এবং লেখাপড়ায় তিনি কেমন ছিলেন? লেখাপড়ায় বলতে আপনার তেমন আবার খারাপ ছিলেন না, তার ভালো, তা মানে বয়স্ক লোক, তার দেখা যায় যে ক্লাসের যে পড়াটা আপনার ওইটা তিনি মুখস্থ বিদ্যা একটু কম বলতেন, কারণ সে খাতায় লিখি স্যারের ওইটাই করতেন। আর স্কুল জীবনে বলতে আপনার জি
আর স্কুল জীবনে আপনার ওরটা কি জানে, স্কুল জীবনে সেটা কি ওর একদিনে অ্যাবসেন্ট সে থাকতেন না, মানে প্রেজেন্ট থাকতেন। এবং জি ধন্যবাদ এই মুজিবুর রহমান সাহেবের এই তথ্য দেওয়ার জন্য। একজন সভাপতি হিসেবে যে তথ্য পেলাম এতে আমরা অত্যন্ত খুশি, এজন্য ধন্যবাদ। কিছু কথা কিছু কাজ মনে হয় আজব, কখনো মনে হয় গুজব। আজকে এমন একটা বাস্তবতার সম্মুখে আমরা দাঁড়িয়েছি। শুধু ঢাকা থেকে এসেছি, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শেহালা গ্রামে। আজব মনে হলেও গুজব নয়, একটা সত্য বাস্তব ঘটনা। আমরা এসেছি আজকে মুজিবুর রহমানের বাড়িতে, তিনার সাথে আমরা কিছু কথা বলবো। কিছু তিনি অনেক বয়স্ক হওয়ার পরেও যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন এবং লেখাপড়া করেছিলেন, এই বিষয়ে তিনার সাথে আমরা কিছু কথা বলবো। তো আমরা আসছি মুজিবুর রহমান সাহেবের কাছে। তো আপনি যখন এই যে লেখাপড়া করার সিদ্ধান্ত নিলেন, তখন আপনার কত বছর বয়স? 62 বছর বয়স। আপনি 62 বছর বয়সে, শোনেন বলছি, বলেন। আমার বড় ভাই লেখাপড়া জানতো, কিন্তু লেখাপড়া জানলাম হয়তো জ্ঞান কম চলতে। হ্যাঁ হ্যাঁ, এই কাগজ আনতে গেছেন তো, আর ভালো কাগজ পাঁচ চার নুকে থেকেছে, নুকে থেকে কাগজ হাতে পাইছে, দিবে না। মানে আপনাকে লেখাপড়া করতে দিবেন? দিবে না, কাগজ খান দিবে না। হ্যাঁ হ্যাঁ, তখন জানো যে ও কাগজ খান পাঁচ টাকা 4 টাকা দরকার দেখি কাগজ কাগজ ওই আমার ওই কাজের কাগজ, হ্যাঁ সেই থেকে ওনাকে স্কুল চলে যাবো কাটতে। এই তো ত্যাগ, আমি বলবো প্রথম আমি ত্যাগই লোক। হ্যাঁ, তো আপনি তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো সময় আপনি আবার লেখাপড়া করবেন। তো আপনি এই যে লেখাপড়া করার একটা স্বপ্ন আপনার ছোটবেলায় ছিল, যেটা পারিবারিক কারণে আপনার হয়ে উঠেছিল, কিন্তু আপনার স্বপ্নটা কখনো শেষ হয়নি। না, আপনি আবার এসে 62 বছর বয়সে সেই স্বপ্নটা আবার পুনরুজ্জীবিত হলো, আপনি আবার লেখাপড়া করার সিদ্ধান্ত নিলেন। তো লেখাপড়ার সিদ্ধান্ত নিয়ে আপনি তো সর্বপ্রথম মনে হয় প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের সাথে দেখা করলেন। হ্যাঁ, তো উনি আপনাকে কি পরামর্শ দিলেন? ওরা আমার গায়ে সব মানুষ বললেন, কার দাদু হয়, কারো নানা হয়, কারো ভাই হয়, সব চেনা লোক। তো আমাকে বললো তাই তো এই হলো ছোটো ক্লাস, আর তুমি এই বয়সে চাইছো। হ্যাঁ হ্যাঁ, আমার যে ঈদা আছে ওপর ক্লাস কাকটি বলে 5। তারা আসবে, আমার ওপর কাল লোক আছে, কী বলবে? কেমন আমার তার কী চাও? খালি খালি বলে আমি খাইতে চাই, তাই বাচ্চা হাঁটা যাচ্ছে, ছাগল জয় করি খাই যাও, এক ফেলানি যাবে না, ফেলানি যাবে না। সেই থেকে আসলো আমার কাছে, 6 মাস কাছে আসলো। 6 মাস কাছে আসলাম, স্যার আমি ভেতরে যাই বলি না, তা যাই দেবো না, তোমাকে আগে চিনাবো তারপরে গা যাই দেবো, মিছিল কাজ যাই দেবো না। তাহলে 6 মাস পর মেয়েছেলের সাথে মাথা নিয়ে গেল, স্কুলে যেতে ভেতরে যেতে হবে না। এই যার পড়া যে হবে না, তো এক কাজ করো, আমাকে এক কাজ করলে ওকে একে বলতে পারো, তাহলে আপনার হাত খেয়ে নিয়ে এলেন আমার নাটে বলতে হোক, আমি হুকুম জন্য এই সেই থেকে আমার পাওয়ার আছে। তাই? আচ্ছা, আপনি তো যখন লেখাপড়া করতেন, ক্লাসে থাকতেন, তো ছাত্র স্কুলে একটা পড়াশোনা করানোর জন্য কিছু বাড়ির কাজ দিতেন, তাই না? তো বাড়িতে যে কাজগুলো দিতেন, সেই কাজগুলো তো আপনি বাড়িতে শিখে কমপ্লিট করতেন। আমার লেখাপড়ার মাস্টার ধরতে পারতাম না, আমাকে ধরতে পারতাম না। সবারে তো আমার দোষ ছিল বেশি, হ্যাঁ হ্যাঁ, আমার দোষ ছিল বেশি। আমার করতে কি যার পড়া না হবে হ্যাঁ, তাকে বলবে বড় ছাত্র তুমি বলতে পারো, তাহলে আমার সাথে পড়ছে, আমি কাঞ্জা করবো, তোকে হুকুম দিতে হবে। এইভাবে কাজ করছে। তার মানে আপনি অন্যান্য ছাত্রদের পড়াশোনা ধরতেন, তাই না? ধরতেন, আপনি আপনার কাজটা কমপ্লিট করে ওদের পড়াশোনাও আপনি ধরতেন। তার মানে আপনি ক্লাসের একটা প্রতিনিধিত্ব করতেন, তাই না? বাড়িতেও কি আপনি নিয়মিত পড়াশোনা করতেন? মাস্টাররা বলেছে তুমি 8 ঘন্টা পড়বা,
বাড়িতে? না, মোট মোট 8 ঘন্টা। তাহলে তোমার কোনো মাস্টার কোন তোমার ধরতে পারবে না। তাই? মাস্টার করে শিখেছিল আমাকে। তাই? 8 ঘন্টা 8 দিনে 8 ঘন্টা পড়বা। 8 ঘন্টা পড়তে হবে। তো আপনি কি তাই পড়তেন? আমি পড়তো একদম 8 ঘন্টা 8 ঘন্টা টাইমলি আপনি 8 ঘন্টা ধরে হলো পড়াশোনার প্রস্তুতি নিতেন বা পড়াশোনার মধ্যে থাকতেন। আচ্ছা, আপনি এই যে পড়াশোনা করতেন বাড়িতে, যে আপনার টিচার বললেন যে 8 ঘন্টা পড়াশোনা করতেন, তো আপনি একজন বয়স্ক মানুষ, পরিবারের বলতে গেলে প্রধান, তো সেই হিসেবে আপনি যে 8 ঘন্টা পড়াশোনা করছেন, রাত্রে সকালে এরকম অন্যান্য সময় পড়াশোনা করছেন, আপনার পরিবারের অন্যান্য লোকজন এই বিষয়টা তারা কিভাবে? না, পরিবার আমাকে বাধা দেয়, কেউ আপনাকে বাধা দেয়? কেউ বাধা দেয়। তারা কি আপনাকে উৎসাহ দিয়েছে? হ্যাঁ, তারা আপনাকে আরো উৎসাহ দিয়েছে পড়াশোনা করানোর জন্য, তাই না? আপনার ছেলে বা বউ বা এরা সবাই, পরিবারের সবাই ওই পড়া বললেন ধরে বিলি আজকে বলছি মাথার হাতে বই কিনে নিয়েছে। মাথা স্যার বই কিনে নিলেন কেন? বলে আপনি যে পড়েন ওদের মাথা খারাপ হয়ে যাবে। না স্যার, মাথা খারাপ হবে না। এইভাবে মাস্টার আপনার বই কিনে দিতে পারতেন যাতে না পড়ি, না পড়ি না, যাতে মাথা না খারাপ হয়। মাথা না খারাপ হয়, মানে 8 ঘন্টা প্রমাণ দিয়েছে পড়তে। হ্যাঁ 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 ও পড়বি সত্যি। তো তাহলে আপনি সেভাবে লেখাপড়া করেছেন, এবং আপনার এই বয়সে এসে লেখাপড়া করার ব্যাপারে পরিবারের সবাই আপনাকে সহযোগিতা করেছে। হচ্ছে হানিফ সংকেত তো এসেছিলেন, তাই না? হানিফ সংকেত যখন আসলেন আপনার এই যে লেখাপড়ার বিষয়টা, আপনার বিষয়টা তার ইত্যাদি অনুষ্ঠানে, ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানে তুলে ধরার জন্য, তখন আপনার কেমন লাগছিল? মাটা সব আসছিল না, কেউ হানিফের কাছে কেউ আসছিল না। তবে স্যার হানিফকে বাঘ আপনি ভয় করছেন, যে পা ধরে সেই পা বল দেবো আমি, ওকে দেখে ভয় পেয়েছে আমার, এই কথা বললো। তাহলে গেল কে জলি মাছ রাস্তা গেল, ওই হলো তোমার শরীফের নামটা শুনে গেল, আর আর গেল কে হাসম আমার গায়ে। তাহলে সব জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করে যখন যে সময় চলে যাবে সেই সময় আমাকে ঘুষে আমি 2টি কথা খালি করেছি, যে না না তোমাকে দেখতে আমার 18,000 টাকা খরচ হলো। না না যখন বললো আমার পাওয়ার বড়ো, পাওয়ার বড়ো জনকে, তুমি নানা তো বললি যে তোমার এত কি খরচ পড়েছে আমাকে দেখান দেখে তোমার খরচ করা, সে বুঝে জানেন তোমার এই ছবি নিয়ে যাইছি আমি বানার দেশ সব লেখাপড়া শিখবে, কোনো লোক সবাই লেখাপড়া শিখবে, শিখেছেও তাই। তার মানে উনি বলতে চেয়েছেন যে অনেকে বাচ্চা ছেলে স্কুলে যেতে চায় না, অনেকে লেখাপড়া করার সুযোগ থাকা সত্ত্বেও লেখাপড়া করতে চায় না। তাহলে উনি বোঝাতে চাইছেন যে এখানে একজন 62 বছর বয়স আসার পরেও যদি একজন মানুষ প্রতিষ্ঠানে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা লাভ করতে পারে, তাহলে কারো পক্ষেই লেখাপড়ার থেকে দূরে থাকার কথা না, সবাইকে লেখাপড়া শিখতে হবে। আমাদের দেশের পুরো বাংলাদেশের নিরক্ষর লোক থাকবে না, সবাই স্কুলে যাবে, সবাই লেখাপড়া শিখবে, এটাই মনে হয় তার উদ্দেশ্য ছিল। তো আপনিও কি তাই চান যে বাংলাদেশের সবাই এভাবে স্কুলে যাক? হ্যাঁ, এটা আমি সবসময় মনে করি। সবসময় আপনি মনে করেন যে একটা ছেলে মেয়েও যেন লেখাপড়া শিখতে বাদ না থাকে, এটাই তো আপনার আশা। এক কাছে মজার কথা, মজার দেশের মজার কথা, সব রকম ভালো। আজ থেকে বিদায় দিনের চাঁদে আলো, আকাশের সাথে সবুজ পাতা, গাছের পাতা নীল, ডেঙ্গায় চাঁদে রুই কাজল জলে চলতেছে। আই ছেলেটা আই মেয়েটা ফুল তুলতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়।